নিজের বাড়ির মেয়ের দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলো। আর সেই তুমি অন্য বাড়ির মেয়েকে এভাবে জোর করে তুলে আনলে? একটুও লজ্জা করলো না? ঠোঁট বাঁকিয়ে হাসে এমির এহসান। আয়েশি ভঙ্গিতে সোফায় পিঠ ঠেকিয়ে বসে। টেবিলের ওপরে রাখা দামি ওয়াইন হাতে তুলে নিয়ে একদমে পান করে। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, জোর করে তুলে আনিনি চাচ্ছু, কিনে এনেছি। চমকে উঠলেন তাওহিদ আজম। সাথে সাথে উত্তেজিত হয়ে বলল, কিনে এনেছো মানে? কে এই মেয়ে? এহসান, তুমি কি করেছো? মস্তিষ্ক ধীরে ধীরে অচল হচ্ছে এমিরের। দপ দপ করে জ্বলছে শিরার ওপর শিরা। চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। তাওহিদ থেমে গেলেন। আর কোনো প্রশ্ন করার সাহস করলেন না। তাতে বেশ আনন্দ পেল এমির। তৃপ্তি বোধ তার পুরো মুখ জুড়ে ছড়িয়ে পড়ল। পরনের কালো ব্লেজার এক টানে ছুঁড়ে ফেলে দিল চকচকে টাইসে। সোফায় শুয়ে পড়ল। ঘুম আসন্ন হতে 2 মিনিট লাগলো না। তাওহিদ আজম উঠে বাইরে চলে এলেন। তার বিশ্বস্ত ম্যানেজারকে কল করলেন। এমিরের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চাইলেন। মনে মনে বেশ রেগে রইলেন এমিরের এমন বোকামিতে। পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন। আওয়াজ নেই কোথাও। শান্ত নিরিবিলি একটি বিশাল আকৃতির ঘর। বিছানাটা বড্ড মোলায়েম ঠেকল নিদ্রার নিকট। ভারী মাথাটা টেনে তুলল বালিশ থেকে। আশেপাশে নজর বোলাতেই বোধগম্য হলো সবটা। বুকটা হুট করে কেঁপে উঠল। সাথে সাথে মোটা লেপ সরিয়ে উঠে দাঁড়ালো। মার্বেল পাথরের টাইসের পা রাখতেই হিমশীতল হয়ে উঠল নিদ্রার পা। দৌড়ে ছুটে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আতিব আলোয় চোখ চকচক করে উঠল নিদ্রার। বেশ কয়েকটি সিঁড়ি পেরোতেই কৌতূহল চোখে বিস্ময় অভিভূত হলো। ঝাড়বাতির আলোয় পুরো ড্রয়িং রুম ঝলমল করছে। আসবাবপত্রগুলো রাজকীয় ভঙ্গিতে জায়গায় দখল করে আসে। সোফায় কতগুলো ছেলে মেয়ে গল্প জুড়েছে। হাস্যোজ্জ্বল মুখগুলো নিদ্রার দিকে ফিরতেই নিদ্রা নেমে এলো। সকলের সম্মুখে এসে রাগী স্বরে বলল, আমায় এখানে কেন আনা হয়েছে? তোমরা কারা? ছেলে দুটো প্রাপ্তবয়স্ক। মেয়েটি নিদ্রার চেয়ে ছোট বোধ হয়। মাঝের ছেলেটি নিদ্রার দিকে অস্বাভাবিকভাবে তাকালো। হকচকিয়ে উঠল নিদ্রা। ভ্রুদ্বয় কুঁচকে ফেলল। ছেলেটি তাকে পর্যবেক্ষণ করে বলল, ইউ, হাউ ডিড ইউর গেট ইনটু দিস হাউস? নিদ্রা রেগে গেল। স্মরণ হলো বিকেলের কথা। বাড়িতে তার বাবা নেওয়াজ খান ছিলেন না। কিছু কাজে তিনি দেশে কিছুদিন থেকে এখন দেশের বাইরে আসেন। নিদ্রাকে তিনি বলেছিলেন 1 মাস পর ফিরবে। তবে 2 মাস হওয়ার পরেও তিনি ফেরেননি। বছরের বেশিরভাগ সময় নেওয়াজ খানের সময় কাটে জাপানে। নিদ্রাকে তিনি বাড়ির পরিচারিকাদের দায়িত্বে রেখে যান। কখনো কখনো নিদ্রার খালামণি লতিফা খান নিদ্রার সঙ্গী হন। আজ বিকেলে সে লাইব্রেরিতে চেয়ার পেতে বসেছিল। কোনো একটি বই আসন্ন ভঙ্গিতে মেলে ধরছিল মুখের সামনে। হঠাৎ মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সতর্ক ভঙ্গিতে ঘাড় ঘোরাতেই নিদ্রার হাত থেকে খসে বই টেবিলে পড়ে যায়। সুঠাম বলিষ্ঠ দেহের লম্বা লোকটা তার অতি নিকটে এসে একটু ঝুঁকে নিদ্রার পেছনে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে তার ঘাড় ছুঁই ছুঁই। মুখে আমায়িক সুচালো হাসি। নিদ্রা চটে গেল তৎক্ষণাৎ। চেয়ার ঠেলে দূরে সরে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কে আপনি? সাহস হয় কি করে আমার কাছে আসার? লোকটা সরল না, সটানভাবে দাঁড়ালো। সেভাবেই তাকিয়ে রইল নিদ্রার দিকে। তীক্ষ্ণ তেজি চোখ নিদ্রাকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। নিদ্রা সরে এলো। বইটা তুলে বুক সেলফে সাজিয়ে ব্যাগটা কাঁধে চেপে বেরিয়ে এলো। পিচ ঢালা সমান্তরাল রাস্তায় এসে নিদ্রা থামল। বুঝল লোকটি তার পিছু পিছু আসছে। নিদ্রা ভয় যদিও পেল না, তবে অনুমান করল লোকটার উদ্দেশ্য খারাপ। থেমে গিয়ে পিছন ফিরল সে। লোকটাকে দেখে পাগল মনে হচ্ছে না? চোয়াল শক্ত, গায়ের রং উজ্জ্বল। সাদা শার্টের ওপর কালো ব্লেজার পরে আছে। পরনে সাজসজ্জার সামগ্রী বেশ দামি বলেই মনে হলো নিদ্রার। ধীর চোখে চোখ রেখে বলল, কি চাই? ফলো করছেন কেন? দেখে সভ্য মনে হচ্ছে, কিন্তু অসভ্যতা করছেন কেন? নিদ্রার ধীর দৃষ্টি, সচল অবয়ব, নির্ভীকতা খুব করে উপভোগ করা হলো না এমিরের। তার সাথে চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস কিভাবে করে এই মেয়ে? তার এই সব মোটেও পছন্দ নয়। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে এমির বলল, চোখ নামিয়ে কথা বলো। নিদ্রার দৃষ্টি সরল না। দাঁতে দাঁত চেপে বলল,
ডোন্ট ট্রাই টু বি ডিসরেসপেক্টফুল। পিছু নিলে পুলিশকে কল করব। এমির তাচ্ছিল্য করে হাসল। তার হাসিতে নিদ্রার বুক উচাটন বাড়ল। মানুষটা সুন্দর না? হ্যাঁ, মাত্রাতিরিক্ত সুন্দর ম্যানুয়ালি। তবে এমন অদ্ভুত কেন? নিদ্রার সামনে ঘুরে পা বাড়াতেই তার ফ্রকের পিছনের কোমরের দিকে থাকা ঢিলে ফিতে টেনে ধরল এমির। না চেয়েও নিদ্রাকে থামতে হলো। রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল। পিছন ফিরে চড় মারার উদ্দেশ্যে হাত বাড়াতেই তা খপ করে ধরে ফেলল এমির। আচমকা এক হাতে পাঁজা কলা করে তুলে নিল ওকে। আশেপাশে নজর বুলিয়ে নাকের কাছে একটি স্প্রে করতেই নিদ্রা জ্ঞান হারালো। এরপর আর কিছু তার মনে নেই। জ্ঞান ফিরতেই নিজেকে এই বাড়িতে আবিষ্কার করল সে। ভেবেচিন্তে কিছু বলতে উদ্বেগ হতেই কারো জুতার খটখট শব্দ শুনে গেটের দিকে তাকালো নিদ্রা। এই তো সেই লোক। নিদ্রা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। প্যান্টের পকেটে হাত গুজে নাটকীয় ভঙ্গিতে লোকটা এগিয়ে এলো সম্মুখে। লোকটার সাথে ৩ জন গার্ড। সে ইশারায় গার্ডদের চলে যেতে বলল। নিদ্রার সামনে এসে দাঁড়িয়ে গাল ভরে হাসল। আদুরে ভঙ্গিতে বলল, উঠে গিয়েছো? ঠিক আছো পাখি? হতবম্ব হয়ে গেল নিদ্রা। বিস্ময় চোখ জোড়া বড় হয়ে উঠল। পাশের মেয়েটি বোধহয় আরো বেশি অবাক হয়েছে। ছেলেগুলো তো কথাই বলতে ভুলে গেছে। নিদ্রা খেকিয়ে উঠল। আশ্চর্য! এইসব কি সম্বোধন? হাসল এমির। ২ পা এগিয়ে নিদ্রার কাছে এসে দূরত্ব কমালো। নিদ্রা ২ পা পিছিয়ে যেতেই এমির কোমর জড়িয়ে কাছে টানল। ঘৃণায় লজ্জায় গা রিরি করে উঠল নিদ্রার। ঠেলে দূরে সরাতে চাইল এমিরকে। কয়টা কিল! থাপ্পড় বসালো এমিরের বুকে। তাতে বিশেষ লাভ হলো না। নিদ্রা চেঁচালো, অসভ্য জানোয়ার! ছেড়ে দিন, মেরে ফেলবো আপনাকে। এমির আরো শক্ত করে ধরে রাখল নিদ্রাকে। বুকের মাঝে নিদ্রার মাথাটা চেপে ধরল। আমোদে চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলল। চোখ মেলে ভাই বোনদের এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ফুঁসে উঠল। বোনের উদ্দেশ্যে বলল, বেলি ফুল পড়তে বসার সময় হয়েছে না? বেলিসার ধ্যান ভাঙল। বোকা হেসে উপর নিচ পরপর মাথা নাড়ল। সময় ব্যয় না করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ছেলেগুলোর একজনের নাম আরাফাত, এমিরের ফুপির ছেলে। বেলিসা এমিরের আপন বোন। আর পাশের লোকটি মাহির, তার চাচ্চুর ছেলে। এমিরের ভাবগতি বুঝতে বেগ পেতে হলো না ওদের। দ্রুত নিজ নিজ ঘরে ছুটে গেল ওরা। নিদ্রা এমিরের থেকে ছাড় পেল। ছুটে বড়সড় দরজার কাছে আসতেই দেখল তা লক করা। পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া দরজা খোলা সম্ভব না। মিয়ে গেল নিদ্রা। পিছু ফিরে দেখল লোকটা সোফায় বসে আছে। দৃষ্টি তার দিকেই স্থির। নিদ্রা ফিরে এলো। গলার স্বর গাঢ় করে বলল, আমায় যেতে দিন। আমায় কিডন্যাপ কেন করেছেন আপনি? দেখতে এত সুন্দর, কাজকর্ম এত নোংরা কেন? এমির পুনরায় হাসল। তেতে উঠল নিদ্রা। বলল, পাগলের মতো হাসবেন না, আমায় বাড়ি ফিরতে দিন। এমির শুনল। নিদ্রার অস্থিরতা সুখ পেল বোধহয়। দমে বলল, ডিনার শেষ করে পৌঁছে দেব। নাও ইউ ক্যান লিভ। ক্লোথ রুমটা তোমার। এক মুহূর্তও এখানে থাকবো না আমি। এ ডিসিশন নেওয়ার রাইটস তোমার নেই। নিদ্রা মানল না। বলল, আপনার উদ্দেশ্য কি? কি চাইছেন আমার থেকে? এমির হঠাৎ নিদ্রার হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে নিজের কোলে বসালো। টাল সামলাতে না পেরে ধপ করে এমিরের কোলে বসে পড়ল নিদ্রা। এমির তার বুকের সাথে নিদ্রার বুক চেপে ধরল। ছটফট করে উঠল নিদ্রা। চেষ্টা করলো লোকটার হাত থেকে ছুটে পালানোর জন্য। তার ছোট্ট দেহ দানব আকৃতির জ্যৈষ্ঠব দেহের পুরুষের সাথে গায়ের জোরে টিকল না। হাঁপিয়ে উঠল নিদ্রা। তেজ কমল না মোটেই। কোনোই দিয়ে গুঁতো দিল এমিরের পেটে। তীব্র রাগ ঘৃণায় সজোরে এমিরের পেটে পরপর নিজের নখগুলো ডাবিয়ে দিল। নেভি ব্লু রঙের শার্ট ভেদ করে নখের আঘাতে এমিরের পেট কেটে ছুঁড়ে গেল। দিশেহারা হয়ে মেয়েটাকে ছেড়ে দিল এমির। নিদ্রার সাথে সাথে উঠে দাঁড়ালো। গাল ভরে হাসল। এমির শার্টের কলার ঠিক করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আক্রমণ মারাত্মক, সঙ্গে আমার ভীষণ প্রিয়। রোমাঞ্চের সময় ইন্টারেস্ট বেড়ে যায়। কান দিয়ে ধোঁয়া বের হবার উপক্রম হলো নিদ্রার। মাথা ঘোরাচ্ছে। এত অসভ্য মানুষ কি করে হয়? চেনা নেই জানা নেই অচেনা একটা মেয়েকে কেউ কি করে এত লাজুক কথাবার্তা বলতে পারে? বিবেক বোধ কি হারিয়ে গিয়েছে? নিদ্রা উপরে ছুটে গেল। ক্লোথ রুমে গিয়ে ঢুকলো সে। ঘরে ঢুকেই নিদ্রার মনটা ভালো হয়ে গেল।
আর্টিফিশিয়াল বাহারি গাছ দিয়ে দেয়ালগুলো সাজানো, আসবাবপত্রগুলো নতুনের মতো চকচক করছে, বিছানা বালিশগুলো তুলতুলে। কয়েকটা সুন্দর সুন্দর বারবি ডল, টেডি বিয়ার বিছানায় গোছানো ভঙ্গিতে রয়েছে। নিদ্রা পুরো ঘরে চোখ বুলিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। স্বচ্ছ কাছে চোখ রেখে বাহিরের প্রকৃতি ভীষণ করে উপভোগ করলো। অপেক্ষা করলো রাত হবার। লোকটা আদৌ তাকে ফিরতে দেবে তো? মানুষটা কি চায়? ডিনারের সময় বেলিসা নিদ্রার ঘরে আসে। নিদ্রাকে আসন্ন দেখে বড্ড মায়া হয় ওর। নিদ্রার লম্বা গ্রাউন্ডটার নিচ অংশ টাইসে গড়াগড়ি খাচ্ছে। কোমর সমান চুলগুলো অগোছালো হয়ে লুটিয়ে আসে। তার ভাইটা এত কঠিন, নির্দয়। মেয়েটাকে এখানে জোর করে নিয়ে এসেছে, যেতেও দিচ্ছে না। বেলিসা নিদ্রার পাশে গিয়ে বসল। বেলিসার পরনে সাদা টপস আর ডেনিমের ঢিলাঢালা প্যান্ট, চুলগুলো ঝুঁটি করে রাখা। নিদ্রা মেয়েটার দিকে বার কয়েক তাকায়। মনে হয় মেয়েটি সুন্দর, আভিজাত্য আর চাকচিক্যে জড়ানো। বেলিসা নিদ্রার দিকে চেয়ে বলে, তোমার নাম কি? নিদ্রা নত মুখে জবাব দিল, জাহারা খান নিদ্রা। বেলিসা হাসি মুখে বলল, আমি বেলিসা, বেলিসা এহসান। তোমাকে নিতে এলাম। ডিনার করবে না? এসো। বেলিসার পিছু পিছু পা চালালো নিদ্রা। খাবারের ঘরটায় গিয়ে বিশাল টেবিলের একটি চেয়ারে টেনে বসলো। আরাফ, মাহির পরপর চেয়ার টেনে বসলো। নিদ্রাকে দেখে মাহির হেসে বলল, হাই ভাই, তোমাকে এখনো যেতে দেয়নি? নিদ্রার রাগ হলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। বলল, ওই অসভ্য বেয়াদব লোকের কথা বলবেন না। ইতর কোথাকার। অপরিচিত একটা মেয়েকে কেউ এভাবে কিডন্যাপ করে? একবার শুধু বাড়ি ফিরি, আব্বুকে বলে ওকে জেলের ভাত খাওয়াবো। সবাই ভারী অবাক চোখে তাকালো নিদ্রার দিকে। আরাফ হেসে কুটি কুটি হয়ে বলল, আমিরকে তোমার কিডন্যাপার মনে হলো? হি ইজ দ্য বিগেস্ট বিজনেসম্যান ইন দিস সিটি। ডোন্ট কল হিম দিস। নিদ্রা ফোঁস করে শ্বাস ছাড়ল। এদের সামনে বেহায়া লোকটার কথা বলা উচিতই না। নিদ্রার পাশের চেয়ার টেনে বসলো। নিদ্রার দিকে ফিরেও তাকালো না। স্পুন দিয়ে খেতে শুরু করলো। নিদ্রা অস্বস্তিতে আটসাঁট হয়ে বসে রইল। বেলি বুঝল। হাঁসের মাংস কিছুটা নিদ্রার প্লেটে তুলে দিয়ে বলল, খেয়ে নাও, ভাইয়া তো বললই তোমাকে যেতে দেবে। নিদ্রা গাই গুই করে খাবার খেলো। এমিরের খাবার শেষ হতেই সে উঠল। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে নিদ্রাকে বলল, তোমার যাবার সময় হয়েছে, এসো। নিদ্রা খুশিতে দ্রুত উঠে হাত মুছে বরাদ্দকৃত ঘরটায় চলে যায়। ঘর থেকে ব্যাগ নিয়ে ছুটে বাইরে বেরিয়ে এসে আমিরকে পায় না নিদ্রা। কুর হেসে সুযোগ বুঝে ছোটে সে। আশেপাশে ফিরেও তাকায় না। পিচ ঢালা রাস্তায় এসে নিদ্রা কিছুটা স্বস্তি পায়। পুনরায় ছুটতে আরম্ভ করে নিদ্রা। গাউনের দুই প্রান্তে তুলে ছুটে চলে। জুতার শব্দ শোনা যায়। সাঁই সাঁই করে তার পাশ দিয়ে ছুটে চলে গাড়ি। নিদ্রা ভয় পায় না। হাইওয়েতে এসে থামে সে। বড় বড় দম ফেলে। চুলগুলোকে গুছিয়ে ট্যাক্সি খোঁজে। ঠিক তখনই একটা বাইক এসে দাঁড়ায় নিদ্রার সম্মুখে। নিদ্রা চকিত হয়ে তাকায়। কালো হেলমেটের আড়ালে লোকটিকে দেখার প্রচেষ্টা করে না, বরং এড়িয়ে গিয়ে কিছুটা সরে আসে। হেলমেটের ভিসর সরিয়ে আমির নিদ্রার দিকে তাকিয়ে গাঢ় হাসে। সে হাসি দেখা যায় না, নজর করা চোখ দুটো যেন হেসে ওঠে। বাইক থেকে নেমে এসে নিদ্রার হাত ধরে আমির। নিদ্রা ভরকায়। কিছু বলতে উদ্যোগ হতেই তার ঠোঁট নিজ আঙ্গুল চেপে ধরে আমির। হুশ জাতীয় শব্দ করে বলে, পালাচ্ছ? এত সহজ? অবশ্য তুমি তো পাখি, প্রাণ পাখি, পালিয়ে বেড়ানোই তোমার সহজাত। নিদ্রা কেঁপে ওঠে, আকুতির স্বরে বলে, যেতে দিন আমায়। আমির তার কালো রঙের বাইকে গিয়ে বসে, বলে, বসো। নিদ্রা একটু ভেবে বাইকের পিছনের সিটে গিয়ে বসে। আমির হাই স্পিডে বাইক চালায়। চমকায় নিদ্রা। বাইকের গতি সর্বোচ্চ। আঁকাবাঁকা হয়ে ছুটে চলেছে অবিরাম। ভয়ে নিদ্রার প্রাণ যায়। জামা কাপড় উড়ছে ওর। এত স্পিডে বাইক চালানোর বেশ বিপজ্জনক। মনে হচ্ছে এখনই নিদ্রা পড়ে যাবে, কিংবা কোনো গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটবে। আমিরের শার্ট টেনে ধরে সে। কাঁপাভীত কণ্ঠে বলে, স্পিড কমান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমির স্পিড 100-তে টেনে আনে। নিদ্রা ভয়ে চোখ বুজে নেয়। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমিরকে। আমিরের কাঁধ জড়িয়ে ধরে বলে, মরে যাব আমি, মেরেই ফেলবো। পালাতে চাইছিলে না? মেরে ফেলবো তোমায়। বলো, পালাবে আর? নিদ্রা চতুর। এই মুহূর্তে রেগে যাওয়া কিংবা
অবাধ্য হবার ভুল সে করল না, বরং মাথা নেড়ে বলল, পালাবো না। সাথে সাথে বাইকের গতি কমালো। নিদ্রা স্বস্তি পেল, ঘন ঘন শ্বাস ফেলল। অ্যামিরকে ছেড়ে ঠিকঠাক হয়ে বসলো। অপর পাশে অ্যামির হাসল, তার হাসি প্রাণবন্ত। চক্ষুদ্বয় হেসে উঠল। কত বছর পর এই হাসি ফুটল। তীব্র শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল নিদ্রার। শোরগোল হচ্ছে কোথাও বুঝতে পেরে নিদ্রা উঠে নিচ তলায় নেমে আসে। মেন গেটের বাইরে কিছু অর্ধবয়স্ক লোক ফরমাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফাইলপত্র। তারা গেট ভাঙার পরিকল্পনা আঁটছে। একাধারে নক করেছে গেটে। নিদ্রা এসে গেট খুলে দিল। বলল, আপনারা কারা? কি হয়েছে? লোকগুলো একে একে ভিতরে প্রবেশ করলো। নিদ্রা আওয়াজ উঁচিয়ে বলল, কি চাইছেন? বাড়িতে ঢুকছেন কেন? একজন বলে উঠল, এ বাড়িটি আপনার বাবা বিক্রি করে দিয়েছেন। আমরা বাড়িটি দখল করতে এসেছি। আপনাকে বাড়িটা ছেড়ে দিতে হবে। নিদ্রা হেসে ফেলল। আত্মবিশ্বাসী হয়ে উত্তর দিল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার আব্বু দেশে নেই। সে কি করে বাড়ি বিক্রি করবে? এ বাড়িতে আমরা থাকি, বিক্রি করার কোনো সম্ভাবনাই নাই। ৬ জন লোকের একজন বলল, আপনার আব্বু দেশে থাকতেই বাড়িটি বিক্রি করেছেন। ২ মাস সময় দেওয়া হয়েছিল মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। আজ আপনাকে বাসা খালি করতে হবে। যা তা বলছেন কেন? এ বাড়ি বিক্রির জন্য নয়। লোকগুলো একটা ফাইল নিদ্রার সামনে মেলে ধরল। আতঙ্কিত হয়ে ফাইলের প্রতিটি কাগজের লেখা মনোযোগ দিয়ে পড়ার পর নিদ্রা নিশ্চুপ হয়ে গেল। নেওয়াজ খানের স্বাক্ষর দেখা যাচ্ছে কাগজে। ১ মাস আগে সে বাড়িটা তিনি সজ্ঞানে বিক্রি করেছেন। তার প্রমাণ এই কাগজগুলো। আজ বাড়ি ছাড়ার শেষ দিন, অর্থাৎ তাকে এখান থেকে চলে যেতে হবে। নিদ্রা বিরক্ত হলো, ভয়ে নুয়ে গেল। গত ২ দিন ধরে নেওয়াজ খান ফোন ধরছে না। কোনোভাবেই আব্বুর সাথে যোগাযোগ করতে পারছে না নিদ্রা। এর ওপর গতকালকে আমির এহসান নামক লোকটা তাকে যেভাবে হ্যারাস করলো, তারপর আর নিদ্রার মন ভালো থাকার সুযোগ নেই। এত ঝামেলা কি একসাথে নেওয়া যায়? নিদ্রার ছোট মস্তিষ্ক এত চাপ নিতে পারে না। লোকগুলো সব ঘরে তালা ঝোলাতে শুরু করেছে। নিদ্রার এবার বেশ ভয় করছে। অজানা আশঙ্কা বুক কাঁপছে। বারবার সে কল করলো আব্বুকে। নেওয়াজ খান কল ধরলেন না। চিন্তায় অস্থির হয়ে উঠল নিদ্রা। চোটপাট শুরু করে দিল। কিছুতেই তার বিশ্বাস হচ্ছে না এ বাড়ি তাদের নয়। তার বাবা যে বাড়িটা বিক্রি করে দিয়েছে, এ কথা কোনো মতেই বিশ্বাস করতে পারে না সে। নিদ্রা নিজের ঘরে এসে ওয়ারড্রোব, শোকেস, আলমিরায় নজর বুলায়। আম্মুর গয়না, আব্বুর জমানো টাকা পয়সা খোঁজে। অতি আশ্চর্যজনক বিষয় হলো, ঘরের কোথাও কোনো টাকা পয়সা কিংবা অলংকার নেই। নিদ্রার জানা মতে তার আম্মুর গহনাগুলো ওয়ারড্রবে থাকে। আব্বু যখনই বাহিরে যায় বেশ কিছু টাকা রেখে যায়। জমানো টাকাগুলো ওখানেই রাখা হয়। ওগুলো কোথায় গেল? বাড়ির কোনো আসবাবপত্র নিদ্রার সাথে করে নিয়ে যেতে পারবে না। ব্যক্তিগত বলতে আম্মুর কিছু গহনা ছিল, সেগুলো কোথাও নেই। এদিক ওদিক কোথাও কোনো অর্থ নেই। হতাশ হয়ে উঠল নিদ্রা। কিছুক্ষণ পর লোকগুলো নিদ্রাকে তাড়া দিল। নিদ্রা নিশ্চুপ, মানতে পারছে না এসব। লোকগুলো যখন ব্যস্ত হয়ে পড়ল নিদ্রাকে দূর করার জন্য, নিদ্রা তখন নিজ সিদ্ধান্তে অটল। সে ক্রোধ চেপে বলল, যতক্ষণ না এ বাড়ির প্রাক্তন মালিক, অর্থাৎ আমার আব্বু ফোন তুলছে, ততক্ষণ এ বাড়ি থেকে কেউ আমাকে বের করতে পারবে না। আমি বিশ্বাস করি না আপনাদের। এসব নোটিশ ফেক হতে পারে, সাইন নকল হতে পারে। আমি কোথাও যাব না আব্বু না বলা পর্যন্ত। লোকগুলো বোধহয় বিরক্ত হলো। ৬ জন লোকের মধ্যে মোটাসোটা লোকটি এগিয়ে এসে নিদ্রার বাহু ধরল। নিদ্রা ভয় পেল। লোকটা নিদ্রাকে টেনে ৩য় তলা থেকে ১ম তলায় নিয়ে এলো। নিদ্রা চিৎকার করল, নিজেকে এদের হাত থেকে ছোটানোর চেষ্টা করল। তারা মানল না। নিদ্রাকে হিড় করে টেনে গেটের বাইরে ছুঁড়ে ফেলল। লজ্জায় অপমানে নিদ্রা কেঁদে ফেলল। ইটের কোনোয় লেগে কিছুটা আঘাতপ্রাপ্ত হলো সে। গায়ের ময়লা ঝেড়ে বারবার কল করলো আব্বুকে। লোকগুলো প্রতিটি ঘর লক করে গেটে বড়সড় তালা ঝুলিয়ে রাখলো। একজন ব্যক্তিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে বাকিরা চলে গেল। নির্বাক হয়ে সবটা দেখল নিদ্রা। চোখ দুটো ভরে উঠল নোনা জলে। তার আম্মুর পছন্দ আর নির্দেশনা অনুযায়ী বাড়িটা বানানো হয়েছিল। এ বাড়ির সর্বোচ্চ
নিদ্রার আম্মুর স্মৃতি ছড়িয়ে আসে। বাড়িটা নিদ্রার বড্ড শখের, বড্ড কাছের। এ বাড়িতে আর কখনো ঢুকতে পারবে না ভেবেই নিদ্রার শ্বাসকষ্ট হচ্ছে। মেনে নিতে পারছে না এসব। সব কিছু দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। নিদ্রা বাড়ির বাইরে খোলা জায়গায় দাঁড়িয়ে রইল। কোথায় যাবে সে? কে তাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? ভাবনার মাঝেই নিদ্রার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে নিদ্রার ঠোঁটে হাসি ফোটে। শরীর তার দুলে ওঠে। দ্রুত কল ধরে ফোনটা কানে চেপে ধরে নিদ্রা। বাচ্চাদের মতো ফুঁপিয়ে ওঠে সে। বলে, আব্বু, কয়েকটা লোক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি বাড়ি বিক্রি করেছো। এটা তো সম্ভব না বলো। এ বাড়ি ছাড়া আমাদের আর কিছুই তো নেই। ওরা মিথ্যা কেন বলছে? বলো না, তুমি ফিরে এসো প্লিজ। নেওয়াজ খান দীর্ঘ শ্বাস ফেললেন। কিছুটা সময় নিয়ে বললেন, ওরা মিথ্যা বলেনি। আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি। তবদা খেলো নিদ্রা। দমে বলল, বাড়ি সেল করেছো মানে? তুমি নতুন বাড়ি কিনেছো আব্বু? এমির এহসান তোমাকে রিসিভ করবে। তুমি ওর সাথে চলে যেও। নিদ্রা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস ভঙ্গিতে বলল, এমির এহসান? তুমি তাকে চেনো আব্বু? ওই লোকটা খুব বাজে। আমি ওর সাথে কেন যাব? আমি কিছু বুঝতে পারছি না। তুমি প্লিজ ফিরে এসো। এবার নেওয়াজ খানের কণ্ঠ কিছুটা রাগ মিশ্রিত ছিল। তিনি বিরক্ত হয়ে বললেন, যা বলছি শোনো। আমি আর বাংলাদেশে ফিরব না। তুমি এহসানের সাথে চলে যাও। ও তোমাকে দেখে রাখবে। কোনো সমস্যা হবে না তোমার। কথাটুকু বলেই কল কেটে দিলেন নেওয়াজ। যেন এতটুকুই বলার ছিল। এতটুকু যেন না বললেই নয়। নিদ্রা ভেঙে পড়ল। বারবার কল করে বুঝলো ফোন সুইচ অফ করে রেখেছে নেওয়াজ। বাবার এমন আচরণ সহ্য হলো না নিদ্রার। ভেঙে গেল সে। পরবর্তী জীবন কতটা যন্ত্রণাময় হবে তা আঁচ করতে পারল। একটি অন্ধকার ঘর, কয়েকটি চেয়ার টেবিল, কিছু কাঠ, লোহা, হকি স্টিক পড়ে আছে মেঝেতে। ঘরের একপাশে বিশাল আকারের একটি পাতিল। কারেন্ট ধারা পাতিলের পানি গরম হচ্ছে। ঘরের মাঝে দামি চেয়ারের সাথে দড়ি দিয়ে একজন অর্ধবয়স্ক লোককে বেঁধে রাখা হয়েছে। মুখে টপ লাগানো, হাতে হ্যান্ডকাপ, শরীরে এতটাই শক্ত দড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছে যে লোকটার শ্বাস নিতেও বেগ পেতে হচ্ছে। সন্ধ্যা 7:08। অন্ধকার ঘরটিতে একটি পুরুষ প্রবেশ করল। সাদা শার্ট পরিহিত অতি সুদর্শন পুরুষটির মজবুত জিম করা দেহ বড়ই আকর্ষণীয়। দেহের গঠন সুন্দর। চুলগুলো ব্রাশ করে রাখা, চোখের মণি কুচকুচে কালো। তীক্ষ্ণ তুখোড় দৃষ্টি পুরুষটির। হাসলে পুরো শরীর হাসে। ফোলা বাহুদ্বয়ের কাছে শার্টের হাতা ফোল্ড করে রাখা। পুরুষটি এগিয়ে আসতে দেখে চেয়ারে বসে থাকা লোকটি ভয়ে আটসাঁট হয়ে রইল। দৃষ্টি উঁচু করার স্পর্ধা করল না। ব্যাকুল স্বরে বলল, স্যার, আমির স্যার, এই ভুল আমি আর করব না। সত্যি বলছি, আর হবে না। আমিরের ধারালো নজরে হিমশিম খেল লোকটা। আতঙ্কে পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। ছেড়ে দিলে নিশ্চিত আমিরের পায়ের কাছে লুটিয়ে পড়বে। কিন্তু সে সুযোগ সে আমির দেবে না। বিরাট বড় ভুল করেছে কাবিল। শাস্তি যে তার প্রাপ্ত। আমির হকি স্টিকটা হাতে তুলে নেয়। ভয়ে তেথিয়ে যায় কাবিল। অনুনয় করে বলে, আমি ম্যামের পা ধরে মাফ চাইব, তবুও ক্ষমা করে দিন। আমির কাবিলের কাছে আসে। হকি স্টিকটা তুলে জিজ্ঞাসা করে, কোন হাত দিয়ে ছুঁয়েছিলি? কাবিল বলল না। আরও আকুতি স্বরে বলল, আর হবে না স্যার, আপনার গোলাম হয়ে থাকব। আমির হঠাৎ রেগে গেল। চেয়ারের হাতলে থাকা কাবিলের ডান হাত সজোরে আঘাত করল। গণবিধরি চিৎকার করে উঠল কাবিল। ব্যথায় কেঁদে ফেলল। চোখ মুখ কুঁচকে ফেলল। আমির থামল না। একের পর এক সর্বোচ্চ শক্তি ধারা আঘাত করল কাবিলের হাতে। তার চোখে ফুটে উঠল প্রবল ক্রোধ, আক্রোশ আর প্রতিশোধের স্পর্ধা। কাবিলের হাতটা পুরোপুরি থেতলে দিয়ে শান্ত হইল সে। যন্ত্রণায় কাবিলের মরি মরি অবস্থা। তার চিৎকারে কেঁপে উঠছে ঘরটা। রক্ত গড়িয়ে পড়ছে অবিরাম ধারায়। মাংস খুলে যাচ্ছে। হাতের আঙ্গুলগুলো থেতলে আলাদা হয়ে গেছে। মৃত্যুময় যন্ত্রণা। কাবিল গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। এই বুঝি প্রাণটা বের হয়ে যায় ওর। এমির এরপরে ভয়াবহ কাজ করলো। ফুটন্ত গরম পানি নিয়ে এলো। পানিটুকু অবলীলায় ঢেলে দিল কাবিলের ক্ষত হওয়া হাতে। কাবিল পুনরায় আর্তনাদ করে উঠল। হাউমাউ করে কাঁদল। হাতের মাংস গলে পড়তে লাগলো।
রক্তগুলো ভিন্ন রং ধারণ করতে লাগলো। গলে গলে পড়া মাংসগুলো রক্তে মিশে তরল স্তূপে পরিণত হতে দেখে হাসল এমির। কাবিল তখনও চিৎকার করছে, অনুনয় করছে, বাঁচার তীব্র ইচ্ছে প্রকাশ করছে। তবুও যেন এমিরের মন গলে না। তার চোখে অসম্ভব তেজ, দম্ভ। এক পর্যায়ে সে তার অত্যাচার থামিয়ে দিল, বলল, আমার জাহানের হাত ধরেছিস, ওকে টেনে হিঁচড়ে বাহিরে ছুঁড়ে ফেলেছিস। তোর এত সাহস! বলেছিলাম না জাহানের গায়ে হাত দিবি না। আমার জাহানারের নরম ছোট্ট হাতে তোর শক্ত থাবা পড়ল কেন? আমার জাহানের কষ্ট হয়েছে না? তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি। আমার জাহান, শি ইজ মাইন। আমি সারা জাহানকে ছোঁয়ার অধিকার কারো নেই। কাবিলের ঘোর নেই, অজ্ঞান হয়ে যাবে। শরীরে আর কোনো শক্তি নেই, অনুভব শক্তি হারিয়েছে সে। শরীর নিস্তেজ হয়ে আসছে। এমিরের চোখে মুখে আফসোস কিংবা অনুতপ্ত বোধ নেই। চোখগুলো তার ধারালো, ঠোঁটে ক্রুদ্ধ হাসি। বুঝে আসা কণ্ঠে কাবিল বলে, আপনি কি করে জানেন স্যার আমার ভুল হয়েছে? এমির হেসে উঠল, বলল, আমার জাহানের সব কিছুই আমার জানা। সে কোন পারফিউম ইউজ করে, কোন বাথসোপ ইউজ করে, তার ঘরে জ্বলে থাকা লাইটের ওয়াট কতটুকু, সবই জানা আমার। তার ঘরের প্রতিটি কোণায় আমার নজর থাকে। সে আমাতেই মিশে থাকে। চলবে?